স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত সরাসরি আয়োজন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিজ টাইমে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শকের অনুষ্ঠানটিতে আমরা অর্থনীতির বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করার চেষ্টা করি। আজ আমরা সদ্য বিদায় নেওয়া 2015 সালের অর্থনীতি এবং নতুন বছরের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। এজন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। তো আমরা একটি ক্যালেন্ডার ইয়ার পার করলাম, সেক্ষেত্রে গত অর্থ বছরের 6 মাস ছিল সেখানে এবং চলতি অর্থ বছরের 6 মাস এরই মধ্যে আমরা পার করে ফেললাম। তো এই পুরো বছরটির অর্থনীতির উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে আমরা শুরুতেই আলোচনায় যাওয়ার আগে একটা প্রতিবেদন দেখে নেব, প্রতিবেদনের পরে আমরা আলোচনা করব। বিদায়ী বছরের শুরুতে রাজনৈতিক সহিংসতা অর্থনীতিতে যে রক্তক্ষরণ ঘটিয়েছিল তা ভুগিয়েছে বছর জুড়েই। জানুয়ারি মাসে টানা অবরোধে অচল হয়ে পড়ে ব্যবসার চাকা। এ সময় বিজিবি ও পুলিশ পাহারায় পণ্যবাহী ট্রাক চলাচল করলেও তা ছিল সীমিত আকারে, যার প্রভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় কৃষক। ব্যবসায়ীদের আত্মবিশ্বাসে চির ধরানো রাজনৈতিক অস্থিতিশীলতা বছর জুড়েই অর্থনীতিতে ছিল দৃশ্যমান। হরতাল অবরোধ বন্ধে রাজপথে নামতে বাধ্য হন ব্যবসায়ীরা। রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রতীকী অনশনও করতে দেখা যায় ব্যবসায়ীদের। সহিংস রাজনীতির ময়দানে সংযত মুদ্রানীতি ঘোষণা করলেও তার বাস্তবায়ন নিয়ে খোদ সংশয়ে ছিল বাংলাদেশ ব্যাংক। বছরের প্রথম 6 মাসের জন্য ঘোষিত মুদ্রানীতি চাঙ্গা করতে পারেনি বেসরকারি খাতে ঋণের প্রবাহ। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের নিম্নগতি সত্ত্বেও বাড়েনি আমদানি প্রবাহ। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সুবাতাস ছিল বছর জুড়ে। কিন্তু তা রাজনৈতিক সংকটে ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগাতে পারেনি। রপ্তানি আয়ের চিত্রও ছিল হতাশার। বেসরকারি খাতে বিনিয়োগের মন্দা কিন্তু কমছে না। যে কোনো কারণেই হোক ব্যবসায়ী পরিবেশের মধ্যে একটা আস্থার অভাব রয়ে গেছে। অর্থনীতির ধীরগতির কারণে সরকারের রাজস্ব আহরণও পড়ে বিপর্যয়ের মুখে। তাই বছরের মাঝামাঝি এসে 2015-16 অর্থ বছরের বাজেট ঘোষণার আগে বেশ বেগ পেতে হয়েছে অর্থমন্ত্রীকে। 15-16 অর্থ বছরে আমি 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। তবে সব সংখ্যা দূরে ঠেলে প্রায় 3 লাখ কোটি টাকার উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নের স্বপ্ন বাঁধেন অর্থমন্ত্রী। যে বাজেটে সরকারি কর্মচারীদের বেতন 100% বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু জুলাই থেকে বেতন কার্যকরের কথা থাকলেও অর্থায়ন সহ নানামুখী সংকটে 8ম পে স্কেলের গেজেট দেরিতে প্রকাশ হতাশা বাড়ায় সরকারি চাকরিজীবীদের। অবশেষে ডিসেম্বর মাসে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ পায়। আর এর বাস্তবায়নে চলতি অর্থ বছরে সরকারের প্রয়োজন পড়বে অতিরিক্ত 15,000 কোটি টাকা। বছর জুড়েই সরকারের রাজস্ব আহরণ পরিস্থিতি ছিল নাজুক। বাজেটের অর্থ সংস্থানে মরিয়া হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির উপর ভ্যাট আরোপ করায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়ে সরকার। অবশেষে ভ্যাট প্রত্যাহারে বাধ্য হন অর্থমন্ত্রী। বাজেটে বরাবরের মতো অবকাঠামো খাতকে গুরুত্ব দেওয়া হলেও বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন অনেকেই। তবে বছরের শেষ ভাগে এসে প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন গতি সঞ্চার করে অবকাঠামোর উন্নয়ন। আমাদের অনেক ইতিবাচক দিক আছে এবং সম্পদ সরবরাহের ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে প্রবৃদ্ধির উচ্চতর পর্যায়ে যাওয়ার জন্য যে ধরনের শক্ত কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল এবছর, সেটা এখনও তেমন কার্যকরীভাবে নেওয়া যায়নি। তবে পদ্মা সেতুর কাজটা যে শুরু হয়েছে, এটা একটা ইতিবাচক দিক। আমদানি চাহিদা কমে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের নিম্নগতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন রেকর্ড গড়েছে বিদায়ী বছরে। এবছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ $27 বিলিয়ন উচ্চতায় পৌঁছায়। বছর জুড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় স্বস্তিতে ছিল সাধারণ মানুষ। বিদায়ী বছরে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল 6.5% আশেপাশে। পুরো আর্থিক ব্যবস্থাপনায় একটা মনে হয় যে সব কিছু ভালো চলছে। আর্থিক টানাটানির ভাবটা নাই, কিন্তু আর্থিক টানাটানির ভাব না থাকা এবং অর্থনীতি খুব সুস্থির থাকার অন্য দিকটা হলো যে বিনিয়োগের চাহিদা নাই বলেই তো সম্পদের চাহিদা নেই। স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির পাশাপাশি বিদায়ী বছরে নিম্ন মধ্যম আয়ের মর্যাদা অর্জন অর্থনীতিকে এনে দেয় নতুন উচ্চতায় ওঠার গৌরব। তাই বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসুর মন্তব্য, উড়ন্ত সূচনার পথেই বাংলাদেশের অর্থনীতি। সেটা একটা বিরাট সুখবর। নতুন বছরে সেই উড়ন্ত সূচনার প্রত্যাশা নিয়েই বিদায় নিল 2015। তা আমরা রিপোর্টে দেখলাম
প্রথম দিকের আলোচনাটা যদি বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতা ছিল এবং অনেক খাত এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই খাতের সংশ্লিষ্টরাও বেশ অনেকবারই বলেছেন তাদের বক্তব্যগুলো, পরবর্তীতে ব্যবসায়ীদেরও কিছু উদ্যোগ ছিল। এই ক্ষতিগ্রস্ত খাতগুলো আসলে মানে বছরের বাকি সময়ে কতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছে বা এই বছরে আসলে তাদের জন্য কি উদ্যোগ হতে পারে সরকারের? বছরটা শুরুটা খুব মানে সংকটপূর্ণ ছিল এবং সবাই উদ্বিগ্ন ছিলাম আমরা যে এবছর কি হতে যাচ্ছে। কিন্তু যাই হোক এবং যেভাবেই হোক কাম এপ্রিল জিনিসটা আস্তে আস্তে শান্ত হয়ে যায় এবং এপ্রিল থেকে মোটামুটিভাবে ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কোনোভাবে ব্যাহত হয় নাই। সেটা একটা ভালো দিক এই বছরের বলবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই পরবর্তী যে 9 মাস সময়টা অর্থনীতিটা পেল, সেই 9 মাস সময়টা আমরা কি দেখতে পেলাম, এটা অনেকটাই এই আগের যে চিত্র সেখান থেকে ফুটে উঠেছে। তা আমি মনে করি যেখানে এই 9 মাসের অর্জনের মধ্যে হচ্ছে যে আমাদের সামগ্রিক স্থিতিশীলতা, যেটা রাজনৈতিক অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও নষ্ট হয় নাই, সেটা আরও সুদৃঢ় হয়েছে এই 9 মাসে। সেটা রিজার্ভের গ্রোথ, সেটা আমাদের মূল্যস্ফীতি কমে আসা, সেটা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের স্ট্রেংথ, আমাদের ফিসক্যাল সিচুয়েশন মোটামুটিভাবে একটা স্টেবিলিটি থাকা, এগুলোর মাধ্যমে সুস্পষ্ট হয়েছে। যে জিনিসটা আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের উৎপাদিত পণ্য, যেমন বিশেষ করে কৃষিখাতের যে সরবরাহ ব্যবস্থা, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, যে কারণে ধানের চাল বা অন্যান্য কৃষি পণ্যের দাম, শাকসবজি, তরিতরকারি, মাছ, এগুলোর দাম কিন্তু বেশ সংযত পর্যায়ে ছিল এবং অনেক ক্ষেত্রে কমে গেছে অ্যাবসলিউট টার্মসে। তো সেটা একটা পজিটিভ দিক এবছরের। যে দিকটাতে সবাই হতাশা ব্যঞ্জক শব্দ করছেন, বিশেষ করে আমাদের উদ্যোক্তারা, সেটা হচ্ছে যে বিনিয়োগ। এবং তারা বলছেন যে বিভিন্ন কারণে তারা এখনও বিনিয়োগে ফিরে আসতে পারছেন না। তবে কারণগুলো অত সুস্পষ্ট নয়, কারণগুলো তারা যেটা বলছেন সেটা অতখানি গভীরও নয়। কিন্তু কারণ যেটাই না হোক না, কিন্তু বিনিয়োগ আসছে না, এটা সত্যি কথা। কারণগুলো হয়তো আমরা আইডেন্টিফাই করতে পারি নাই এবং এটি বেশ কয়েক বছর যাবতই একই, এটা চাঙ্গা করা যাচ্ছে না। হ্যাঁ, এটা আগে তো বেশ কয়েক বছর ধরে এটা চলে আসছে এবং সেই ধারাবাহিকতাটাই যেন থেকে যাচ্ছে। এই যে রাজনৈতিক যে অবস্থার পরিবর্তন হলো, সেটা থেকে যে এক ধরনের এই অবস্থা থেকে বের হয়ে যাওয়ার যে একটা দৃশ্যমান প্রচেষ্টা আমরা আশা করেছিলাম, সেটা কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। হ্যাঁ, হয়তো পদ্মা ব্রিজের কাজ শুরু হয়েছে, সেটা একটা ভালো দিক। পদ্মা ব্রিজের কাজটা ভালোভাবে শুরু হয়েছে, সেটাই আমি বলবো একটা উল্লেখযোগ্য দিক। কিন্তু অন্যান্য খাতে কিন্তু সেরকম বড় উদ্যোগ আমরা দেখছি না, যে কারণে এডিপির বাস্তবায়ন এবছর সবচেয়ে কম। সেটা খুবই হতাশাব্যঞ্জক বলবো। আমরা আলোচনা করছিলাম সদ্য বিদায় নেওয়া 2015 সালের অর্থনীতির হালচাল নিয়ে। তো আমরা আবার আলোচনা ফিরছি। তো সর্বশেষ যেটা বলছিলাম যে বিনিয়োগের স্থবিরতার বিষয়টা, তো আসলে এই আরেকটি বছর আমরা শুরু করলাম এবং চলতি অর্থ বছরের 6 মাস গেল এবং সামনে আরও 6 মাস বাকি আছে। তো বিনিয়োগ চাঙ্গা করতে আসলে এখন কোন উদ্যোগগুলো আসতে পারে? সেটা বলার আগে আমাদেরকে আগে দেখতে হবে বিনিয়োগটার ব্যাপারে, মানে যারা উদ্যোক্তা তাদের কমপ্লেইনটা কি, কেন তারা বিনিয়োগ করছেন না, সেটাকে যদি আমরা দেখি বা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাই কয়েকটাগুলো জিনিস উঠে এসেছে আলোচনার মাধ্যমে। তারা বলছে যে আমাদেরকে জমি দান, একটা সার্ভিস ল্যান্ড, যেখানে আমরা নিরাপদে সহজে যেয়ে বিনিয়োগ করতে পারি। অর্থাৎ তারা বলছেন যে স্পেশালাইজড ইকোনমিক জোনগুলো করে আমাদেরকে ওইখানে প্লট দিয়ে দেন। এটা একটা জিনিস ভূমি সংক্রান্ত। তারা বলছেন যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে এবং পারলে পরে গ্যাস দিতে। তারা গ্যাসের জন্য তাদের প্রেফারেন্স আছে, কিন্তু গ্যাস দিতে না পারলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হবে। অর্থাৎ কোয়ালিটি সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, ওই 3 ঘন্টা থাকলো 2 ঘন্টা থাকলো না, সেটা দিয়ে কিন্তু উৎপাদন কাজ করা যায় এবং তারা দাম বেশি দিবেও বলছে। সেভাবে কিছুটা দাম বেশি তারা দিতে আছে, কিন্তু খুব বেশি দেওয়াও সম্ভব না, কারণ তাদের কম্পিটিটিভনেসটা তো রাখতে হবে। 3 নম্বর তারা যেটা বলছেন যে সুদের হারটা কিছুটা কমাতে হবে। সুদের হার কিছুটা কমেছে, কিন্তু এখনও বাংলাদেশের সুদের হার পৃথিবীর অন্যান্য প্রতিযোগী দেশের চাইতে বেশি এবং সেটা তাদের বিনিয়োগ কাজকে ব্যাহত করছে। এই জিনিসগুলোকে যদি আমরা একই সাথে তারা একটু বলছেন যে অবকাঠামো,
যেগুলো সমস্যা আছে সেখানে আরও বিনিয়োগ করতে হবে, যাতে আমাদের পণ্যের চলাচল খুব সুশৃঙ্খলভাবে এবং স্বল্প সময়ে সম্ভব হয়, এবং সেটা রাস্তাঘাট, বন্দর, বিমানবন্দর সব কিছু মিলিয়েই হতে হবে। তো এই কটা জিনিসকে যদি আমরা আলোকপাত করি, তাহলে আগামী বছরের সরকারের জন্য, সরকার যদি এই খাতকে উজ্জীবিত করতে চায়, তাহলে এই কটা জিনিসের উপরেই সরকারকে নজর দিতে হবে। অর্থাৎ বিনিয়োগকারীরা যেটাকে আইডেন্টিফাই করেছেন সেটাকেই নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে। কাজে এখানে সরকারের কিন্তু এগুলো প্রত্যেকটা ব্যাপারেই করার আছে এবং করতে পারে। যেমন ভূমির ব্যাপারে সরকার, মাননীয় প্রধানমন্ত্রীও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে সরকার 100টা স্পেশালাইজড ইকোনমিক জোন সমগ্র বাংলাদেশ জুড়ে করবে। খুবই ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই। আমরা যেটা দেখতে চাই যে 100টা আপাতত আমাদের দরকার নেই, গোটা দশেক আমাদেরকে বা উদ্যোক্তাদেরকে গোটা দশেক জোন যেন এই 6 মাস বা 1 বছরের মধ্যে খুলে দেওয়া যায়। সেটা করতে পারলে একটা সমস্যার অন্তত আমরা বলবো যে এই সমস্যাটা এখন নাই, আপনারা আসুন, বিনিয়োগ করুন। আপনাদেরকে যারাই জমি চাইবেন শর্ত সাপেক্ষে তাদেরকে জমি দেওয়া হবে। এই কথাটা যদি সরকার বলতে পারে তাহলে কিন্তু একটা বিরাট পরিবর্তন। এটা দেশিদেরকে বলতে হবে, বিনিয়োগকারীদের, বিদেশি বিনিয়োগকারীদেরকে সরকার বলতে পারবে, এবং সবার জন্য সমান সুযোগ দিয়ে এটা খুলে দিতে পারে সরকার। ইন্টারেস্ট রেট তো কমে আসছে এবং আরও কমানো দরকার, এবং আরও কমানো সম্ভব, সেই বিষয়ে সরকারের করণীয় আছে। একটা হচ্ছে যে মূল্যস্ফীতিকে যদি একটু কমিয়ে আনা যায় সেটা সম্ভব হবে। একই সাথে আমাদের যে লোন লসটা হচ্ছে খুবই বেশি, এখন প্রায় 8 থেকে 9% মতো গড়ে, এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে 30%-এর উপর। এই মাত্রার ঋণ লস কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এই বোঝাটা কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দিচ্ছে। কাজেই আমাদেরকে ঋণের গুণগত মান বৃদ্ধির জন্য সরকারকে এবং বেসরকারি খাত উভয়কেই প্রচেষ্টা নিতে হবে। বেসরকারি খাতকে আমি বলবো যে কী করতে হবে, তাদেরকে আরও অনেক সংবেদনশীল হতে হবে, মানে সেন্সিটিভ হতে হবে ব্যাপার রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ কাকে দিচ্ছি আমি টাকাটা, সেটা যেন ভালো লোক পায়, সত্যিকারের উদ্যোক্তা পায়, যে এই টাকাটা ফেরত দিবে, সেই ধরনের উদ্যোক্তাদেরকে দিতে হবে। এবং সরকারের দিক থেকে বলবো যে রেগুলেশনস, রুলস এবং আইনের প্রয়োগটা সঠিকভাবে এবং কঠিনভাবে করতে, এখানে যেন রাজনৈতিক প্রভাব চলে না আসে। এটি দুটো যদি করা যায়, তাহলে যদি লেন লস কমিয়ে আনতে পারি, এবং বাংলাদেশ ব্যাংক যদি ইনফ্লেশনটাকে আরেকটু কমিয়ে আনতে পারে, যেমন ভারতের সেন্ট্রাল ব্যাংক বলেছে তারা 4% নামিয়ে আনতে চায় ভারতের ইনফ্লেশনটা। থাইল্যান্ড সেদিন দেখলাম ঘোষণা দিয়েছে তারা 1 থেকে 4%-এর মধ্যে তাদের মূল্যস্ফীতিকে রাখবে ধরে। বাংলাদেশ যদি ঘোষণা দেয়, বাংলাদেশ যদি বলে আমরা 4% বা তার নিচে নামিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা ইনফ্লেশনকে আরও 2-3, ইন্টারেস্ট রেটকে আরও 2% নামিয়ে আনতে পারবো সহজেই। একই সাথে যদি আমরা এই লোন লসের উপরটা জোর দিতে পারি, তাহলে আরও 1 থেকে 1.5% বা 2% পর্যন্ত আমরা নামিয়ে আনতে পারবো। তাহলে আমাদের ইন্টারেস্ট রেট কিন্তু 8%-এর বেশি হওয়ার কথা না, এখনও যেটা 11%, 12%। তো এই খাতটাতে নজর দিতে হবে। আর বিদ্যুতের ব্যাপারে সরকার আমি বলবো যে কাজ করে যাচ্ছে, কিন্তু কয়লা ভিত্তিক যে বড় বড় প্রকল্পগুলো নিয়ে জাপানিদের সাথে এবং অন্যান্য ভারত এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, অন্যান্য সরকারের সাথে যোগাযোগ হচ্ছে, বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও কথাবার্তা হচ্ছে, MOU সাইন হয়েছে, এই প্রকল্পগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। যদি আমাদেরকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে হয়, তাহলে কিন্তু এই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট দিয়ে হবে না। আমাদেরকে সাশ্রয়ী মূল্যে কয়লা ভিত্তিক বা LNG ভিত্তিক অপেক্ষাকৃত বড় প্রকল্প করতে হবে, যেটা 500-1000 মেগাওয়াটের হবে। আর গ্যাসের ক্ষেত্রে স্যার এলএনজির একটা, গ্যাসের ক্ষেত্রে LNG ভিত্তিক প্রকল্প করতে পারবে। প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ঘোষণা দিয়েছেন 2 বছরের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে দিবেন উদ্যোক্তাদের। সেটা ওয়েলকাম। সেটা যদি এখন কেউ উদ্যোক্তা মানে তার বিনিয়োগ কার্যক্রম শুরু করে, দেখতে দেখতে 2 বছর শেষ হয়ে যাবে, এবং ওনার কথা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে গ্যাসের সরবরাহ তাকে দেওয়া যাবে। তবে এখানে একটা বিরাট একটা ইফ আছে, সেটা হচ্ছে যে বিদেশি গ্যাসের দাম কিন্তু আমাদের দেশি গ্যাসের দামের সমতুল্য হবে না, এটা বেশ কয়েক গুণ বেশি হবে। কাজে সরকারকে ওই গ্যাসের দামটাকে একটা ব্লেন্ডিং করে একটু কমিয়ে আনতে হবে, যাতে এটা আমাদের জন্য সহজলভ্য হয়। আচ্ছা, আমরা যেটা দেখছি যে মানে রাজস্ব আহরণ মানে বেশ গত অর্থ বছরও ছিল, এবং এই অর্থ বছরে 6 মাস গেল
কিছুটা পিছিয়ে পড়ছি আমরা, হয়তো লক্ষ্যমাত্রা যেটা ধরা হচ্ছে সেটা থেকে প্রবৃদ্ধি আছে কিন্তু খুব কম। মানে আগামী দিনে আসলে নতুন বছর যেটি শুরু হলো, মানে এই বছরে রাজস্ব আহরণ বাড়াতে আসলে কি উদ্যোগ আসতে পারে? দেখুন, রাজস্ব কিছুটা না অনেকখানি পিছিয়ে আছে রাজস্ব আহরণ, এবং এটা শুধুমাত্র যে এনবিআরকেই আমরা এটার জন্য দায়বদ্ধ করব তাও ঠিক নয়। কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড যদি সঠিকভাবে যেভাবে পরিকল্পিত হয়েছিল সেভাবে না হয়, তাহলে কিন্তু আমাদের রাজস্ব আহরণ বিঘ্নিত হবে, এবং সেটাই হচ্ছে। বিশ্বজোড়া পণ্যের দাম কমে আসছে, সেটার প্রভাব রাজস্বে পড়েছে, আমদানি খাতেও পড়েছে এবং আভ্যন্তরীণ খাতেও পড়েছে। তো সব মিলিয়ে আমি যেটা বলবো যে অবশ্যই নজরদারি বাড়াতে হবে যাতে রাজস্ব বাড়ে, অবশ্যই রাজস্ব ডিপার্টমেন্টকে আরও তৎপর হতে হবে, কিন্তু দুটো জায়গায় সরকারকে বিশেষ নজর দিতে হবে। একটা হচ্ছে যে যেটাকে আমরা বলি রিফর্ম করা, অর্থাৎ রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে বিশেষ করে মূল্য সংযোজন কর, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স, এই দুটো খাতে পুনর্গঠনমূলক কাজ যদি সরকার না করে, নতুন যে ভ্যাট আইন যেটা আগামী বছর বাস্তবায়নের কথা, ওটা যদি সঠিকভাবে ঠিক সময়ে বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু ওখান থেকে ফল আসবে এবং ভালো ফল আসবে। কিন্তু সেটা এই বছরের জন্য হবে না, এই বছর আমাদেরকে সনাতনী পদ্ধতিতে করতে হবে। সংক্ষেপে, আমাদের হাতে বেশি সময় নেই, কাজে এই বছর আমি অত আশাবাদী নই। আমি মনে করি যে সনাতনী পদ্ধতিতে রাজস্ব আহরণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। অন্যদিকে সরকারকে চাপ দিতে মানে তার সংস্কার কার্যক্রম সেটাকে জোরদার করতে হবে, যাতে আগামীতে সরকার এখান থেকে ভালো রকমের রাজস্ব আহরণ করতে পারে, এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।